আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। প্রথমেই ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার দলের বিজয়ীরা এবং তার মিত্র যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যারা পরাজিত হয়েছেন দলীয় শক্তির বিবেচনায়, কিন্তু ব্যক্তিগতভাবে যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। কেননা গণতন্ত্রের সংগ্রামে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্ব কোনো অবস্থাতেই সরকারি দলের চাইতে কম নয়। আমি অভিনন্দন জানাই সীমিত যে সুযোগ পেয়েছেন তার মধ্যে যারা ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কমিউনিটির অংশ, বিশেষ করে আমাদের ধর্ম বর্ণ গোত্রের বিবেচনায় যারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন বা নিজেরাও মনে করেন, তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ এই কারণে যে গণতন্ত্রের লড়াই আমরা গত কয়েক বছর ধরে করেছি, এই লড়াইয়ে তারা সবাই শরিক ছিলেন। খুব স্বল্প সংখ্যক নারী যারা জনসংখ্যার, বাংলাদেশের জনসংখ্যায় নারীদের সংখ্যা পুরুষদের চাইতে বেশি আমরা সবাই জানি, ভোটারও প্রায় সমান, মাত্র শতকরা হিসেবে 1 ভাগ কম, যে স্বল্প সংখ্যক নারী লড়াই করেছেন এবং তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। যারা হেরে গেছেন তাদেরকেও। গণতন্ত্রে জয় পরাজয় থাকে, যে কোনো খেলায় জয় পরাজয় থাকে এবং জেতার চাইতে হারতে শেখা এবং হার মেনে নেওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়। কারণ হার মেনে নেওয়ার মধ্য দিয়েই মানুষ নিজেরা তৈরি হয়, তার সহিষ্ণুতা বাড়ে, সে সহমত পোষণ করতে পারে অন্যের সঙ্গে। এই পর্যায়ে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি জ্যোতিষী নই, আমি নমস্টারটাম নই। আমাকে নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলেন। সাধারণত আমি জবাব দেওয়া পছন্দ করি না। এমনকি সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্তত পারসেপশন অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যমের কাছে তো বটেই, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, ব্যক্তিগত পারিবারিকভাবেও খানিকটা কম বেশি পরিচিত, বিভিন্ন ফোরামে আমরা একসঙ্গে কথা বলেছি। সকাল বিকাল আমরা দেখলাম এই যে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও আমাকে নিয়ে ট্রল করতে যথেষ্ট সময় পেয়েছেন বোঝা যায়। এমনও কাউকে দেখলাম আমি যে একেবারে যার কথা বলছি তার বাইরেও তো সরকারি চাকরিতে করেন, বিদেশে আছেন, দূতাবাসে আছেন, তারাও তুচ্ছ তাচ্ছিল্য করে শুধু আমাকে নিয়ে অনেককে নিয়ে কথাবার্তা বলেছেন। আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, তাদের যে এত সময় আছে আমাদেরকে নিয়ে, সেজন্যে আমি খুশি বরং। এবং এত কয়েক মাসে তাদেরকে কোনো জবাব দিইনি, এখনও দিইনি। জবাব যেটা যেবার সেটা মানুষই দেবে, কারণ জনগণের যে বড় শক্তি কিছু নেই। তবে একটা প্রশ্ন বোধহয় করে রাখা ভালো। আমি দেখলাম যে সরকারি কর্মচারীরা তারা সব রাজনৈতিক বিষয়ে মতামত দিতে পারেন কি না, বিএনপির কী করা উচিত, কী করা উচিত না, তারেক রহমানের কী করা উচিত, কী করা উচিত না, প্রফেসর ইউনূস কী ভালো করলেন না, সরকারের থেকে সরকারের গুণগান তারা করতে পারেন, কিন্তু অপরাপর রাজনৈতিক দল সম্পর্কে কথাবার্তা তাদের বলা উচিত কি না একটু বোধহয় ভেবে দেখা দরকার। তো যে কথা বলছিলাম যে সবাই বলেন মানে আমি নির্বাচন দেখি না, এ কথা আমি বলেছি। কিন্তু যে কোনো কথার আপনি যদি একটা লাইন বা একটা শব্দকে আলাদা করে দেখেন, সেটার নানা রকমের ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য খুব জরুরি নয়, তারপর আমি একটু বলে রাখি কেন আমি বলেছি, কি বলেছি। আমি একদম শুরু থেকে, অভ্যুত্থানের পর থেকে, তার আগে একটু বলে রাখি, বাংলাদেশে খুব কম মানুষ আছেন যারা সাহস করে শেখ হাসিনার শাসনামলে, যখন শেখ হাসিনা তার বাহিনী মানুষের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে,
সেই সময়টাতে আমি পাবলিক প্লেসে একাধিকবার বলেছি তার খেলা শেষ, শি হ্যাজ টু গো, একাধিকবার বলেছি। আমার মনে হয় না কেউ তখন জীবনের ঝুঁকি নিয়ে ওরকম কথা বলতে পারত, প্রমাণ আছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো নিরপেক্ষতার কথা বলেন, আপনি বলেন আপনি ভোট দেন না, যতদিন আপনি তৃতীয় মাত্রার উপস্থাপক থাকবেন। আমি অনেকবার বলেছি পাবলিক ফোরামে যে আমি যতদিন তৃতীয় মাত্রার উপস্থাপক থাকবো আমি আমার নিরপেক্ষতাটা বজায় রাখতে চাই, আমি আমার বিবেকটাকে পরিষ্কার রাখতে চাই, আমি কারো পক্ষ নিব না। তাহলে আপনি শেখ হাসিনার বিপক্ষে কথা বললেন কেন? খুবই যৌক্তিক প্রশ্ন। আমি দেশের একজন নাগরিক, আমার পূর্বসূরি যেমন আছে আমার উত্তরসূরিও আছে। আমি দেশটাকে ভালোবাসি, আমি দেশটাকে ভালোবাসি, এখানে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, তিরস্কার করতে পারেন, কটু কথা বলতে পারেন। আমার আসলে কোনো সরকারের কাছ থেকে কিছু চাওয়ার বা পাওয়ার নেই। এই দেশের কাছে আমি কৃতজ্ঞ। আমি এখানে লেখাপড়া করেছি, বড় হয়েছি এই আলো বাতাস মাটিতে, যথেষ্ট কৃতজ্ঞ আমি। শুধু আমি না, আমি আমার সঙ্গে যারা সম্পর্কিত, আমি আমার সন্তানদেরকেও সেভাবে তৈরি করেছি যে এই মাটিতে জন্ম হওয়া, এই মাটির প্রতি একটা ঋণ কৃতজ্ঞতা আমার আছে। কিন্তু এর মানেই না আমি এই দেশ থেকে আমাকে কেউ টাকা দিবে, পয়সা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে, আমি সরকারের কোনো পদে যাব, মন্ত্রী এমপি হতে হবে, এগুলো আমি চাইও না, এগুলো আমার দরকারও নেই। বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা যদি এই দেশে আমি নাও পাই, সেটা আমি করে কেটে খেতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেশটাকে ভালোবাসি, এবং সেই কারণে যখন একটা সরকার বছরের পর বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল, কর্তৃত্ববাদী হয়ে উঠল, যে সরকার কোনো মানুষের জন্যে কোনো সিভিক স্পেস রাখে নাই, ডিসেন্ট ভয়েসকে কোনো সুযোগ দেয় না, একটার পর একটা ভোটারবিহীন নির্বাচন করে যাচ্ছে, মানুষ কথা বলতে ভয় পায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লাইক কমেন্ট করতে ভয় পায়, আমার কাছে মনে হয়েছে যে দেশের স্বার্থে 1971 যদি আমার যুদ্ধ করবার সামর্থ্য থাকতো, বয়স থাকতো, আমি যুদ্ধে যেতাম। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দেয়নি। আমি মনে করি যারা 71 মুক্তিযুদ্ধ করেছে তারা খুবই সৌভাগ্যবান, সেই সুযোগ আমার হয়নি। আমি ছাত্রাবস্থায় সামরিক শাসন বিরোধী আন্দোলন স্কুলের ছাত্র থাকাকালীন শুরু করেছে, এবং হুসেন মোহাম্মদ এরশাদের যে পতন, সেই আন্দোলনে একজন মাঠের সক্রিয় কর্মী ছিলাম। তখন খানিকটা নিজেকে সৌভাগ্যবান মনে করছে। কিন্তু এই শেখ হাসিনার শাসনামলে আমার কিন্তু রাজনৈতিকভাবে পক্ষ দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি দেখছি যে মানুষ তখন কথা বলতে ভয় পায়। ধীরে ধীরে পেশাগত স্বার্থে নানা মহলের সঙ্গে কথা বলতে থাকলাম, এবং একটা পর্যায়ে দেখলাম যে যাদের সঙ্গে কথা বলি, এই যে বাইরের থেকে আপনারা সংবাদ মাধ্যম সূত্রে জানেন যে বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসতেন, মন্ত্রী বা অন্যান্য পর্যায়ের ডেলিগেটসরা বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে এখানে কথা বলতে চাইতেন, যাদের সঙ্গে তারা কথা বলতেন আমাকেও তার আমন্ত্রণ জানানো হতো, আমিও কথা বলতাম। এবং একটা সময় গিয়ে মনে হলো যে এই কথা তো আর গোপন থাকছে না, কারণ ওই সরকারের গোয়েন্দা তৎপরতা এত বেশি ছিল, এবং আমাদের সিভিল সোসাইটির মধ্যেও অনেকে ছিলেন যারা মিটিংয়ে থাকতেন, কথা বলতেন, খবরটা বাইরে পাচার করে দিতেন। তো ওই গোপন আর তখন আর রাগঢাক করে লাভ নেই, এরকম একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে খোলামেলা কথা বলতেও শুরু করলাম। এবং আমি মনে করি ওই লড়াইটা, ওই কথা বলাটা অনেক জরুরি ছিল, এবং যে কারণে সাফার করেছি। আমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কী হয়েছে আপনারা সবাই জানেন, নতুন করে বলবার দরকার নেই। এবং আমিও আমার যে নিরপেক্ষ ভূমিকা সেখান থেকে বেরিয়ে এসে আমি কথা বলেছি, কিন্তু আমার কথা বলাটা আসলে ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার সঙ্গে আমার যতবার আমি ওনার সঙ্গে কথা বলতে চেয়েছি বা উনি কথা বলতে চেয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি, আমার কথা আমি বলেছি, ওনার কথা উনি বলেছেন, আমাদের কখনো ঐকমত্য হয়নি,
কিন্তু ওইটুকু সম্পর্কটা ছিল। এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীর সঙ্গে যারা সরকারে ছিলেন আমার সব সময় সম্পর্ক ছিল, কথা অস্বীকার করতে কোনো দোষ নেই, কিন্তু সম্পর্কগুলো ব্যক্তিগত পর্যায়ে পেশাগত সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক নয়। এখন অনেকের সঙ্গে আমার কথা হয়। তো আমি ইভেন আওয়ামী লীগেরও বিরুদ্ধে কথা বলবার জন্য না, আমার একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে, কর্তৃত্ববাদী একটা শাসনের বিরুদ্ধে আমি তখন কথা বলেছি। আমি মনে করেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এটা বলা দরকার। একই সঙ্গে ন্যায্যতা যেটা দরকার, সেই ন্যায্যতার পক্ষে আমি কথা বলেছি। এবং যে কারণে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আওয়ামী লীগকে যখন কোথাও দেখা যায় না, এবং আওয়ামী লীগ নাম উচ্চারণ করলে যেখানে পরিবর্তিত পরিস্থিতি জীবনের ঝুঁকি থাকে, যখন ট্যাগিং হচ্ছে, ট্রল হচ্ছে, মব বাড়তে শুরু করলো, তখনও কিন্তু, এবং আমার মনে আছে আমি 8ই অগস্ট রাত থেকে ক্রমাগত যে কোনো ফোরামে আমি কথা বলেছি, যখনই ওই প্রসঙ্গ এসছে আমি বলেছি যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেওয়া দরকার। আমি একথা বলেছি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া উচিত, এবং আমি একথাও বলেছি, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, যে আওয়ামী লীগ আগামী 10-15 বছরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এটা কঠিন এই কারণে যে প্রজন্মের বিরুদ্ধে, যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, যে তরুণ প্রজন্মের বিরুদ্ধে আওয়ামী লীগ তার বাহিনীকে বন্দুকের নল ওপেন করতে নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ বলতে আমি সরকার বোঝাচ্ছি, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। এক হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম যারা সংখ্যায় অনেক বেশি, তারা তাকে গ্রহণ করবে না। দুই হচ্ছে আওয়ামী লীগের ওই মরাল স্প্রিংটা নাই। আর তারা 15-16 বছরে অনেকে টাকা পয়সা বানিয়েছেন, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, না আসলেও এই দেশে তাদের কিচ্ছু যাবে না। এই কারণে আমি এই কথাগুলো বলেছি। এবং একইভাবে যখন আওয়ামী লীগ একটা আদেশ দিয়ে, নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তখনও সমালোচনা করেছি। যখন গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে জামাত নেতাদের ফাঁসি, আদালতের আদেশকে পর্যন্ত চেঞ্জ করে ফাঁসি নিশ্চিত করা হলো, তখনও আমি তার সমালোচনা করেছি। যখন হ্যামিলনের বংশীবাদকের মতো শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতারা বাঁশি বাজালেন আর গোটা দেশ ছুটলো সেখানে, আমি যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সেখানকার মানুষও ছুটলো, আমি কিন্তু যাইনি। এবং তখন আমি এই যে চ্যানেল আইতে যেখানে কাজ করি, তৃতীয় মাদ্রাসাটা করি, সেখানে আমাকে মধ্যরাতের রাজাকার বলা হতো। তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগের সমর্থকরা, বুদ্ধিজীবী আমার অনেক ঘনিষ্ঠ, তারা আমার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। কিন্তু প্রমাণিত হয়েছে যে সেই গণজাগরণ মঞ্চ একটা আর্টিফিশিয়াল জিনিস ছিল এবং সেটা টেকেনি। একইভাবে অভ্যুত্থানের পরে তরুণ বা ছাত্রদের বিরুদ্ধে আমি কখনো কথা বলিনি, কিন্তু এই ছাত্রদেরকে ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করে যারা রাষ্ট্রের সুবিধা নিতে গিয়েছে, ক্ষমতার লোভী ছিল, আমি তাদের সমালোচনা করেছি। এবং আমি যখন দেখেছি যে সরকারে থাকা ব্যক্তিবর্গ একটা কিছু সাহসী তরুণকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়ে একটা নিজেদের জন্য সুবিধা নিতে চাইছে, আমি তার সমালোচনা করেছি। এবং প্রমাণিত হয়েছে যে তারা আসলে শেষ পর্যন্ত ভালো জায়গা পাননি, তারা নিজেরা একও থাকতে পারেননি, মানুষের মনে ঠুকতে পারেননি। হ্যাঁ, অনেকে বলবেন তাদের কেউ তো এবার জিতেছেন, ঐক্যটা যদি জামাতের সঙ্গে না হতো তারা জিততেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখন আসেন আমার যে কৈফিয়ত আমি শুরু করেছিলাম সেই জায়গায় যাই। নির্বাচনটা বিএনপি চেয়েছিল প্রথমে 3 মাসের মধ্যে, তারপরে বলল তারা জুলাই আগস্টের মধ্যে, তারপরে তারা বলল ডিসেম্বরের মধ্যে, একদিনও পেছানো যাবে না। তারপরে সেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে গেছে। তারা কিন্তু অবস্থান শিফট করেছে। জামায়াতে ইসলামী আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন, আগে পিআর, পরে নির্বাচন। একই অবস্থা ইসলামী আন্দোলন করেছে। জুলাই চার্টার, জুলাই ঘোষণা বলতে বলতে তো মুখে ফেনা তুললে এনসিপি, যদিও তারা চার্টার স্বাক্ষর করেনি, আবার গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে তারা কাজ করেছে। প্রত্যেকেই তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সেনাপ্রধানের কথা জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম থেকে ট্রলের শিকার হয়েছেন, সমালোচনা করা হয়েছে। তিনি কিন্তু বহুবার বলেছেন যে আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, যা করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, পরে আমাকে দোষ দিতে পারবেন না। এবং 18 মাস ডিসেম্বরের মধ্যে তিনি ইলেকশনের কথা বলেছেন, একাধিকবার বলেছেন, এবং সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আমিও সেটাই বলছিলাম যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হতে হবে, নির্বাচন যত হবে তত ভালো হতো। এখন বলবেন নির্বাচন তো এখন হলো, এখন কি খারাপ হলো? খারাপ হলো না, এটা আরও ভালো হতো। কিভাবে ভালো হতো? আজকে বিএনপি 2/3 শাসন পেয়েছে, 2/3 শাসন পাওয়ার একটা ঝুঁকিও আছে, বিপদও আছে। যারা পায় তাদেরও বিপদ, দেশেরও বিপদ। কিন্তু বিএনপি যদি, আমি একসময় বলেছি আপনাদের খেয়াল থাকবার কথা, আমি বিএনপি করি না, কোনোদিন বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলও আমি করব না, কিন্তু আমি বলেছি যে বিএনপি যদি তখন 300 আসনে পেতে অবাক হবার কিছু থাকতো না। বিএনপির নামে এই যে যত রকমের বদনাম রটনা হয়েছে এবং বিএনপি যত বিচ্যুতির মধ্যে গেছে বিএনপির নেতাকর্মীরা এই 17 মাসে, সেটা হতো না। তারেক রহমান একটা ফ্রেশ ইমেজ নিয়ে 17 বছরের নিপীড়ন, নির্যাতন, ত্যাগের যে মধ্য থেকে বেরিয়ে এসে অন্যভাবে, ভিন্নভাবে যাত্রা শুরু করতে পারতেন। আজকে যে জামায়াতের যে উত্থান, এই উত্থানটা ঘটতো না। এখন জামায়াতের উত্থানে আমার কি আপত্তি? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি একটা উদারনৈতিক গণতন্ত্রের পক্ষের মানুষ। আমি একটা আধুনিক বাংলাদেশ দেখতে চাই। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা নিরাপদে বাস করবে, স্বাধীনভাবে বাস করবে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ সেও দেশটাকে নিজের মনে করতে পারবে। সেই কারণে আমি এই কথাটা বলেছি। হ্যাঁ, অনেকে আমাকে প্রণ করেন আমি একটু বিএনপির পক্ষে বা তারেক রহমানের প্রশংসা করেছি। আমি এই কথা বলেছি যে আমি বিএনপি করি না। হ্যাঁ, আমার পরিবারের কেউ কেউ বিএনপি করেন, অতীতেও করেছেন, হয়তো ভবিষ্যতেও করবেন। আমার পরিবারে অনেকে আছেন আওয়ামী লীগ করেন, আমার পরিবারে কেউ জামাত হয়তো করেন না, ডিস্ট্যান্ট রিলেটিভ কেউ করলেও করতে পারেন, আমি জানি না। আমি আমার জানাশোনার মধ্যে আমার পরিবারের কেউ জাতীয় পার্টি করেন না। বামপন্থা রাজনীতির সঙ্গে কারো কারো সম্পর্ক ছিল। আমি নিজে বামপন্থী রাজনীতি করেছি, ছাত্রাবস্থায় রাজনীতি করেছি, ছাত্রাবস্থায় ছেড়ে দিয়েছি। কিন্তু বিএনপি আমি করি না। আমি যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা ওই সময় করেছিলাম, আমার কাছে মনে হয়েছে দেশটাকে রক্ষা করবার জন্যে, যখন আওয়ামী লীগ ভিজিবল নয় দেশে, আওয়ামী লীগের মতো একটা বড় শক্তি যার 30-40 ভাগ সমর্থক আছে, সেটাকে আপনি কেটে ছেটে যদি 20-এও নামিয়ে আনেন, 10 ভাগেও নামিয়ে আনেন, তাও তো কোটির উপরে মানুষ, তারা নেই। এবং যেখানে দেখা যাচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে একটা উগ্রবাদী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে, এবং যেখানে তারেক রহমান গত অভ্যুত্থানের বেশ কয়েক মাস আগ থেকে অত্যন্ত গণতান্ত্রিক আচরণ করছেন, অনেক পরিবর্তিত কথাবার্তা বলছেন, মানুষের মন জয় করা কথা বলছেন, আধুনিক বাংলাদেশের কথা বলছেন, মধ্যপন্থার কথা বলছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছে এই অবস্থায় বাংলাদেশকে রক্ষা করবার জন্য তার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তার ইতিহাস আছে, পারিবারিক ঐতিহ্য আছে। 17 বছর একটা পশ্চিমা দেশে যে গণতন্ত্রের চর্চা আমরা করি, ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি আমরা করি না, মুখে বলি, সেখানে তিনি 17টা বছর থেকেছেন, ওই আলো বাতাসে থেকেছেন। তিনি একমাত্র সম্ভাবনা, এবং তার একটা বড় রাজনৈতিক শক্তি আছে, বড় দল আছে। সেই কারণে আমি মনে করেছি এখানেও আমার একটা পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। যে কারণে আমি বিএনপি, তারেক রহমান, এর মানে এই নয় আজকে যদি আওয়ামী লীগ এখানে অ্যাক্টিভ থাকতো পলিটিক্সে, জাতীয় পার্টি বা অন্য পার্টিগুলো অ্যাক্টিভ থাকতো, আমি হয়তো এই কথাটা বলতাম না। কিন্তু যেহেতু তারা নেই এবং এমন একটা শক্তির সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে বিএনপিকে, সেখানে আমি পরিষ্কার একটা অবস্থান নিয়েছি। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা আমাকে নিরপেক্ষ হিসেবে দেখেছেন এবং দেখতে চান, আমি সম্পূর্ণরূপে নিরপেক্ষ। আজকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিএনপি যত অন্যায় করবে, যত ভুল করবে,
আমি চেষ্টা করব সবার আগে কথা বলতে। এর মানে এই নয় আমি গায়ে পড়ে বিএনপির বিরোধিতা করব বা সমালোচনা করবার জন্য করব। অফকোর্স কনস্ট্রাকটিভ সমালোচনা করব, অফকোর্স বিএনপিকে সময় দিতে হবে, কারণ একটা ভঙ্গুর অবস্থা থেকে দেশ শাসনের দায়িত্ব তারা নিচ্ছেন। এখন আসলে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমি নির্বাচন দেখি না। আমি বলেছিলাম নির্বাচন যদি হয়ও সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে। আর মোটা থেকে এই কথা তো বলতেই হবে যে নির্বাচনটা কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো জ্ঞানী গুণী ব্যক্তি বিশেষজ্ঞ বলবে না যে এটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। কারণ দেশের অনেকগুলো রাজনৈতিক দল এই নির্বাচনে, অনেকগুলো না হলে বেশ কিছু রাজনৈতিক দল, তার মধ্যে একটা বড় রাজনৈতিক দল যারা এই দেশের ইতিহাসে সঙ্গে সম্পর্কিত, জন্মের সঙ্গে সম্পর্কিত, অতীতে বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, তারা যেভাবেই থাকুক না কেন তারা নির্বাচনে নেই। কাজে এটাকে আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে পারবেন না। এবং বিএনপি এই 2/3 আসন পেয়েও যদি ডেলিভার না করতে পারে, পারফর্ম না করতে পারে, গভর্ন না করতে পারে, ওই প্রশ্ন কিন্তু সামনে আসবে। তো আমি বলেছি যে এটা একটা ইনক্লুসিভ তো হচ্ছেই না, ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত ছিল। সেটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য অনেক ভালো হতো যদি আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতো। যে যত কথাই বলুক, কোনো অবস্থাতেই হয়তো প্রফেসর ইউনূসের সরকারের পারফরমেন্সের কারণে আওয়ামী লীগের প্রতি কিছু মানুষের সহানুভূতি বেড়ে থাকতে পারে, বা কিছু ভোট হয়তো বাড়তে পারতো, মানে তার যেটা ছিল সেটা কমে যেখান থেকে তলানিতে সেখান থেকে হয়তো কিছু বাড়তো, কিন্তু আওয়ামী লীগ আসলে খুব বেশি আসন পেত না। সো আমি বলেছি এটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে। আমি বলেছি দুটো পক্ষ এত অ্যাগ্রেসিভ অবস্থার মধ্যে আছে, ভাগ্য ভালো যে লড়াইটা সাইবার ওয়ার্ল্ডে হয়েছে, ফিজিক্যাল লড়াইটা হয়নি, হলে ভায়োলেন্স হতে পারত। আমি বলেছি যে পিসফুল পাওয়ার ট্রান্সফার নিয়ে ঝামেলা হতে পারে, ফলাফল মেনে না নিতে পারে, এগুলো আমি সব বলেছি। এবং এরটাও বলেছি যে এরপরে যেটা হবে, মানে আমি বলিনি এ কথা না যে যেই সরকার গঠন করুক না কেন, তারপরে যদি নির্বাচন হয়, সব কিছু ঠিকঠাক হয়, তাহলে স্থিতিশীল বাংলাদেশ পাওয়া কঠিন হবে আমাদের জন্য। এখানে অনেক প্লেয়ার যুক্ত হয়েছে, দেশি বিদেশি, তারা তৎপর। অনেকে বলেন যে আমি মাঝখানে কথাও বলেছি যে ওই যে এক সময় বলেছিলাম, সেটা নিয়েও কিছুদিন ট্রলের শিকার হয়েছি। আমি অবশ্য কোনো কষ্ট দুঃখ বা কৈফিয়ত দেবার জন্য কথা বলছি না, ইতিহাসের স্বার্থে বলছি যে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশে জঙ্গি অ্যাটাক হতে পারে। হয়নি। আমি খুশি, আমরা খুশি, সবাই খুশি। নির্বাচনটা হয়েছে, আমি খুশি, আমরা খুশি, সবাই খুশি, দেশের জন্য ভালো হয়েছে। এবং আমার কথা যদি না ফলে, না মেলে, আমি যদি হেরেও যাই কোথাও, দেশ যদি জেতে, জনগণ যদি জেতে, সেটাকেই আমি গুরুত্বপূর্ণ মনে করি। এখন স্থিতিশীল হলো কি হলো না সেটা দেখবার জন্যে আমাদের তো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। এখন আমি কি অস্থিতিশীলতা চাই? না। আমি কি চাই বাংলাদেশে একটা মানুষ মারা যাক, কেউ কাউকে মারুক? চাই না। কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, এটা একটা বিশ্লেষণ। সব বিশ্লেষণ ঠিক হবে এরকমটা বলা যাবে না। তাহলে তো আমাকে বলতে হবে তাহলে আমি কি ভুল বলেছিলাম যে শেখ হাসিনা থাকবে না? আসলে তো থাকেনি। আমি কি এটা ভুল বলছি? এখন প্রশ্ন হলো যে নির্বাচনটা কেন হলো? অনেকে কৃতিত্ব নিতে চান, অনেকে বলেন ওই যে যিনি আমাকে নিয়ে এই নির্বাচনের দিনেই দেখলাম দুটো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন। এরপরেও ওনার সঙ্গে আমার দেখা হচ্ছে, আমার অনুষ্ঠানেও তিনি এসেছেন, অন্যান্য সময় আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস দিয়েছেন। আমি কোনোদিন কোনো কথা ওনাকে বলিনি, আমি একটা জবাবও দিইনি। একটা সুবিধা আমার হয়েছে যে উনি আমাকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করে স্ট্যাটাস দিচ্ছেন, আমি সেখানে গিয়ে একটু দেখবার চেষ্টা করছি, যে দু একবার দেখার চেষ্টা করেছি যে কারা ওনাকে সমর্থন করছেন। মানে উনিকে যে আমাকে ব্যঙ্গ করছেন, তো উনি আমার সঙ্গে আমার বন্ধু তালিকায় আছেন, থাকবেন, আরও অনেকেই থাকবেন। তবে আমার অনেক বন্ধুকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে তারা আসলে কারা এবং তারা কি চান, কি মনে করেন। তো ওনারা বলছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। একটা স্ট্যাটাস দিয়েছেন, দেখলাম যে কে হেরেছে? জিল্লুর হেরেছে। আমি যদি হেরেও থাকি, আমি মনে করি আমি আনন্দিত সবচেয়ে বেশি। কারণ আমরা সবাই জানি, ইতিহাস প্রমাণ করবে যে এই সরকার ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছে, কিভাবে চেয়েছে, কারা চেয়েছে, সেই ষড়যন্ত্রের কারা অংশ, ইতিহাসে সেটা প্রমাণিত হবে। এবং নির্বাচনটা যে হলো
শেষ পর্যন্ত ভালো, এই কৃতিত্ব কার? অফকোর্স বাংলাদেশের জনগণের একজন হিসেবে আমি এর কৃতিত্বের দাবিদার, কারণ আমি এটা জোর গলায় দাবি করতে পারি যে আমি কনসিস্টেন্টলি প্রথম দিন থেকে সরকারের প্রতিটা ভুল ত্রুটি অন্যায়ের সমালোচনা করেছে। নির্বাচন আমার চেয়ে বেশি কেউ বলেনি, বিএনপিও বলেনি। নির্বাচনটা হওয়া দরকার, যত দ্রুত হয় তত ভালো, বিএনপির জন্য, দেশের জন্য, সবার জন্য ভালো। এবং নির্বাচনটা হয়েছে। এরকম কনসিস্টেন্টলি চাপে যদি সরকার না থাকতো, তাহলে এই যে বড় বড় কথা যারা বলছেন তারা হয়তো অন্য কথা বলতেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই নির্বাচন ভালো হওয়ার কৃতিত্ব যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নিতে চান, সবার শেষে নিতে হবে এই সরকারকে। সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশের জনগণের। দ্বিতীয় বড় কৃতিত্ব, এই নির্বাচনটা যে পিসফুল একটা ইলেকশন হলো, ভালো ইলেকশন, সেটা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, এবং আরও বিশেষ করে বললে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। জেনারেল ওয়াকার সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যদি 2024 অগাস্টের 3 তারিখ থেকে ঘুরে না দাঁড়াতো, বা তারও 2-1 দিন আগ থেকে জনগণের পাশে আস্তে আস্তে জনগণের সঙ্গে সম্পৃক্ত না হতো, যত কথাই আমরা বলি না কেন, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে। কিন্তু ওই অভ্যুত্থান ওই সময় হতো কি না, এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। 1990 সালে এরশাদের পতন হতো কি না যদি তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন জেনারেল এরশাদকে না বলতেন যে আপনাকে সমর্থন করা আমার পক্ষে আর সম্ভব নয়। এটা আমরা অস্বীকার করলে হবে না। তো আমি মনে করি, এখন বলবেন তাহলে সেনাবাহিনী তো নির্বাচন চেয়েছে, সেনাবাহিনী আসলে আরও অনেক আগেই জেনারেল ওয়াকার নির্বাচন চেয়েছিলেন, যেমনটা আমিও চেয়েছিলাম। এর মানে এই নয় যে জেনারেল ওয়াকার বলেছেন বলে আমি বলছি, বা আমি বলেছি বলে তিনি বলেছেন, ব্যাপারটা এরকম নয়। পৃথিবীর বহু জায়গায় থাকা মানুষের চিন্তা একজন আরেকজনকে চেনে না, তাদের চিন্তা এক হতে পারে। সো আমি মনে করি সেনাবাহিনী, এবং আমি কেন বলেছি হবে না দেখি না, আমি নিশ্চিত ওনারা স্বীকার করুন কিংবা না করুন, প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সম্পর্কটা কখনোই খুব ভালো ছিল না। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না। ওনারা বলেছেন আমাদের সম্পর্ক ভালো, কিন্তু বাস্তবে ভালো ছিল না। ইতিহাস বলবে ভালো ছিল কি না। এবং এই যে শেষে 7 দিন সেনাবাহিনী যে ভূমিকা রাখলো, জেনারেল ওয়াকার সারা দেশে ঘুরে ঘুরে তার বাহিনীকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, তৈরি করেছেন, সেটা না হলে এই যে লক্ষ লক্ষ টাকা সহ ধরা পড়লো, এটা ধরা পড়লো, ওটা ধরা পড়লো, কই গত 17-18 মাসে সেনাবাহিনী তো মাঠে ছিল, এত অস্ত্র ঘোরাফেরা করেছে, কোনো অস্ত্র তো উদ্ধার হয়নি, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হচ্ছিল, কিছুই তো হয়নি। এবং পরিস্থিতিটা আসলে পাল্টে গেছে। পরিস্থিতিটা পাল্টেছে আরেকটু আগে থেকে। আসলে আমার যেটা ধারণা, আমি জানি যে মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনটা বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তারা আরও আগেই চাইছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন যে তারেক রহমানই একমাত্র এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে পারে, সামনের দিকে এগিয়ে নিতে পারে। যেখানে প্রতিবেশী দেশের সঙ্গে টেনশন, এক দেশ রোহিঙ্গাদের দিয়ে রেখেছে, চাপিয়ে রেখেছে, আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের নানা টানা পড়েন, সেখানে তারেক রহমানের যেহেতু জনসমর্থন আছে, বড় একটা দল তার পেছনে, তিনি একটা ভূমিকা রাখতে পারেন। কিন্তু নানা কারণে, যেটা মিস্টার রহমান নিজে উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছে যে সব কথা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু তার কিছু সমস্যা আছে এবং সমস্যা কাটা মাত্রই তিনি দেশে আসবেন। তার আসার পথে কিছু বাধা ছিল, বাধা তিনি অতিক্রম করে তিনি দেশে এসেছেন। এবং ভেরি আনইউজুয়াল কিন্তু প্রয়োজনীয় ছিল, সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, 3 বাহিনীর প্রধান, বিশেষভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন, যেটা সেনাবাহিনীর না করলে কেউ অভিযোগ করতে পারতো না, করবার কোনো কথাও না। তারেক রহমান তখন প্রধানমন্ত্রীও না, কোনো নির্বাচিত নেতাও না, কিন্তু
তাকে দিয়েছেন। এবং তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে দেশের পরিস্থিতি অনেক পাল্টে গেছে। সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান বেগম জিয়া অসুস্থ হসপিটালে দেখতে গেছেন। তার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক বেগম জিয়াকে দেখতে গেছেন তার বাড়িতে। এগুলো নানা বার্তা আসলে, কেননা দেশটাকে রক্ষা করতে হলে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক শক্তি, জনগণ দরকার। জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক থাকে, রাজনৈতিক নেতার সম্পর্ক থাকে। সেটা সেনাপ্রধান এবং তার সতীর্থরা বুঝতে পেরেছিলেন। কাজেই নির্বাচনের সবচেয়ে বড় কৃতিত্বটা সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে দিতে হবে। তারপরের কৃতিত্বটা, তার আগে তো আমি জনগণের কথা বললাম, তারপরের কৃতিত্বটা দিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের অনেক দুর্বলতা ছিল। যারা নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে ছিলেন তারাও বলেছেন নির্বাচন কমিশন পারফর্ম করতে পারছে না, অনেক দুর্বলতা ত্রুটি ছিল। কিন্তু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তারা ওই সরকারের ভেতরে থাকা, বাইরে থাকা সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না। যে কারণে গণভোট নিয়ে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পেইনে ঠেলে দেওয়া হলো, নির্বাচন কমিশন তখন সরকারের ওই অ্যাকশনের বিরুদ্ধেও কথা বলল। এবং শেষ পর্যন্ত আমি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাতে চাই। কখনো কখনো কোনো ক্ষেত্রে তার আমি সমালোচনা করেছি, যদি কঠোর সমালোচনা করবার কখনোই প্রয়োজন পড়েনি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি আমার অনুষ্ঠানেও এসেছেন আগে। একটা ভালো নির্বাচন করবার ক্ষেত্রে তারা ভালো ভূমিকা পালন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এবং ইতিহাসে তারা নামও লিখিয়েছেন আমি মনে করি। বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, তবে তারপরেও বলতে হবে যে গণমাধ্যম সজাগ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম সজাগ ছিল। এবং ওই যে আমি একটু আগে সম্ভবত বলেছি কিনা আমি জানি না, না বললে আমি একটু রিপিট করি। এই যে নারী ভোটারদের এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, নৃতাত্ত্বিক সংখ্যালঘু, তাদেরকে ভোট দিতে যেতে সেনাপ্রধান কিন্তু উৎসাহিত করেছেন। আমি তাদের কাছ থেকে শুনেছি যে তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কথা, এবং তিনি বলেছেন যে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এবং তারা ইউজুয়ালি অনেকেই আওয়ামী লীগকে ভোট দেন, কিন্তু তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে বর্তমান বাস্তবতায় যেখানে ভোট দেওয়ার দরকার আপনারা মনে করেন সেখানে ভোট দিতে যান, আমরা আপনাদের নিরাপত্তা দেব। সেই নিরাপত্তা তাদের দিয়েছে। আমরা জানি যে আমাদের আন্তর্জাতিক শক্তিগুলো এই নির্বাচনে এক ধরনের পক্ষপাতিত্ব করবার চেষ্টা করেছে, এবং সে কারণে আমি ওই কথা বলেছি যে আমি আসলে নির্বাচন থেকে না, অনেক রকমের ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে হারানোর ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনী, নির্বাচন কমিশন সবাই, এখানে সরকারের কৃতিত্ব দেবার দাবি করে লাভ নেই। এবং আমাদের মতো অনেকের এই যে চাপ, এই চাপ এই নির্বাচন ভালো করতে ভূমিকা রেখেছে। এবং অবশ্যই স্বীকার করতে হবে তারেক রহমানের নেতৃত্ব এবং বিএনপি সবাইকে সন্তুষ্ট রেখে, কারোর সঙ্গে ঠোকাঠুকিতে না গিয়ে, বিরোধে না গিয়ে, যেভাবে নিজেরা অনেক সময় ফেরে যাচ্ছেন, পরাজিত হয়েছেন, কথা ঠিক রাখতে পারছেন না, কম্প্রোমাইজ করছেন, এটা করতে করতে তারা আসলে পরিস্থিতিটাকে অনেকখানি অনুকূলে নিয়ে যেতে পেরেছেন। তারা বিরোধ করলে মনে হতো, যখন তারা 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, 3 মাসের নির্বাচন সম্ভব ছিল, নির্বাচনটা করলে পরিস্থিতি এই 17 মাসের সাফারিংস আমাদের করতে হয় না, সেটা 3 মাসেই আমরা যা হতো, তারপরের 13-14 মাসের সাফারিংসটা আমাদের দেখতে হতো না। কিন্তু তখন কিন্তু অনেকে সমালোচনা করতে, এই যে বিএনপি ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে। তো ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে, 17 মাসে কি হলো? অপরাধীদের বিচার হয়েছে? কয়টা বিচার হয়েছে? রিফর্ম হয়েছে? হয় নাই তো। জুলাই চার্টার হয়েছে, গণভোট হয়েছে, এত ঢাকঢোল পিটিয়ে গণভোট, নির্বাচনের দিনেও প্রধান উপদেষ্টা বললেন এখন জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট। কতজন গণভোটে ভোট দিল? মাত্র 41-42 লক্ষ লোক ভোট দিয়েছে। 3টে জেলায় তো না ভোট পড়েছে। 3টে জেলার আমাদের পাহাড়ের মানুষ তো গণভোটে একদম স্ট্রেইট নো করে দিয়েছে। তো এই গণভোট, এই রেফারেন্ডাম আসলে বিএনপির জন্য আর ম্যান্ডেটরি কিনা, রক্ষা করা নৈতিকভাবে আমি মনে করি না।
বিএনপি যে অঙ্গীকার করেছে আমি মনে করি সেই অঙ্গীকার সে রক্ষা করলেই দেশের জন্য কল্যাণকর হবে। সবটা সে পারবে এটা আশা করা বাতুলতা হবে। যতটা পারে কিন্তু তাকে প্রথম দিন থেকে ডেলিভার করতে হবে। এবং সরকার বলেছে না এই নির্বাচন পণ্ড করতে চাই, আরও ধন্যবাদ বাকি আছে। এই নির্বাচন কাদের জন্য ভালো হলো শেষ পর্যন্ত হলো? আওয়ামী লীগ, ফ্যাসিস্ট বলেন যা বলেন, আমি সব কিছুর সঙ্গে একমত। আমি তো আগেই তো বলেছি স্বৈরতান্ত্রিক, এত বর্বরতা নিষ্ঠুরতা আমরা আগে কখনো দেখিনি। আমরা তো এর আগে 14 সালে, 18 সালে, 24 সালে আমরা দেখেছি না বিরোধীরা যারা নির্বাচন করতে পারেনি বয়কট করেছেন। তার আগে 86-তে, 88 সালে, 96 সালে তারা কি নির্বাচনকে বাধা দেবার চেষ্টা করেননি, ঠেকানোর চেষ্টা করেননি, বর্জন করেছেন না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলেছেন কেউ ভোট দিতে যাবেন না, নো ভোট, নো ভোট, নির্বাচন ঠেকাতে হবে। কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং কথা মনে করবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ যদি চাইতো, চেষ্টা করতো, কতখানি করতে পারতো সেটা আমি বলতে পারতাম না। কিছু কিছু নয়েজ তো তারা তৈরি করতে পারতো। আওয়ামী লীগ কিচ্ছু করেনি, একটা ককটেলও ফোটায়নি। গোপালগঞ্জে হয়েছে, একটা দুইটা ককটেল ফুটেছে, কিছু না। এর চাইতে বাংলাদেশের সব নির্বাচনে বহু ঘটনা ঘটে। স্থানীয় সরকার নির্বাচনে কত মানুষের প্রাণ যায়। আওয়ামী লীগকেও ধন্যবাদ দিতে হবে যে অনেক অপরাধ করবার পরেও নিজের অপরাধ স্বীকার এখনো করে না, রিয়ালাইজেশন পর্যন্ত নাই, সেজন্য আমরা তার সমালোচনা করি। কিন্তু অন্তত ভোটটা হতে দিয়েছে, অথবা কোনো বাধার সৃষ্টি করেনি, কৃতিত্ব তারও। সরকারের লোকজন বলেননি যে ভারত এই নির্বাচন পণ্ড করতে চায়, প্রতিবেশীরা নির্বাচন পণ্ড করতে চায়। প্রতিবেশীরা টু শব্দ এই নির্বাচনে করেনি। তারা চেয়েছে নির্বাচন হোক, তারা চেয়েছে নির্বাচনে জনগণ যাকে চাইবে তার সঙ্গে তারা কাজ করবে, মুখে বলেছে। অফকোর্স যতই ট্যাগ লাগানো হোক না কেন বিএনপিকে বা তারেক রহমানকে যে প্রো ইন্ডিয়ান, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করছেন, না, তারেক রহমান পরিষ্কার করে বলেছেন আমরা আমাদের স্বার্থ দেখব। আরেক জায়গায় বলেছেন ট্রাম্প যেমন তার স্বার্থ থেকে আমি আমার স্বার্থ দেখব। কথা পরিষ্কার, তাই তো হওয়া উচিত। ভারত তো ভারতের স্বার্থই দেখবে, এতে তো দোষের কিছু নেই। আমি যদি আমার স্বার্থ দেখি, বাংলাদেশের স্বার্থ দেখি, ভারত ভারতের স্বার্থ দেখবে না কেন? সিচুয়েশনটা উইন উইন হতে হবে। দুটা স্বাধীন সার্বভৌম দেশ, সমমর্যাদায় আমাদের কথাবার্তা বলতে হবে, নেগোসিয়েশন করতে হবে। ভারত আমার 4 পাশ জুড়ে, 3 পাশ জুড়ে তো বটেই, এত বড় একটা দেশ, আমি তার সঙ্গে ঠোকাঠুকি করে পারলাম? ওই যে অর্বাচীনেরা বলেছে আমরা 7 সিস্টার্স নিয়ে নিব, প্রধান উপদেষ্টা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। এগুলো বলে আপনি বলতে পারেন আপনি মর্যাদাবান, কিন্তু ফল যদি আপনি না আনতে পারেন, এইসব মানে মর্যাদার কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমি মনে করি, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে, এই নির্বাচনটা যেন হয়, একটা ধারণা অনেক শক্তির মধ্যে তৈরি হয়েছিল যে জামাত এখানে অত্যন্ত পপুলার, জামাত এখানে অনেক স্মার্ট পলিটিক্যাল পার্টি। আমি পরিষ্কার কথা বলি, ইডিওলজিক্যালি আমি জামাতকে, আমি লিবারেল ডেমোক্রেট, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি কোনো অবস্থাতেই জামাতের রাজনীতিকে সমর্থন করতে পারি না। জামাতের সেই রিয়ালাইজেশন তো আমি দেখিনি। আওয়ামী লীগের যেমন রিয়ালাইজেশন নেই, জামাত 71-এ কী করেছে তার জন্য তার কোনো অনুশোচনা নেই। আমরা তো ছাত্রাবস্থায় যখন গণতান্ত্রিক সংগ্রাম করে, তাদের ওই ইতিহাস তো আমরা দেখেছি, কিভাবে তারা রক কাটে, কী করে না করে, কোনো অনুশোচনা তো নেই। কিন্তু অবশ্যই জামাতে অনেক ভালো লোক বা ভালো স্বপ্ন নিয়ে অনেকে জামাত করেন, নির্দোষ মানুষ, জামাত করার মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু হিপোক্রেসির মধ্যে অপরাধ আছে। আপনি বলবেন একটা, করবেন আরেকটা, আপনার কাগজে লেখা একটা, মুখে বলবেন আরেকটা। এগুলো একটু পরিবর্তন করতে হবে। অনেক কিছু তারা পরিবর্তন করেছেন, তারা তাদের নামও পরিবর্তন করেছেন, নামের সঙ্গে বাংলাদেশ যুক্ত করেছেন, আমরা সবাই জানি। সো আমি মনে করি যে জামাতকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই বিবেচনা থেকে আমি বিএনপির কথা বলেছি, এবং আমি মনে করি যে বিএনপি ডেলিভার করতে পারবে। এবং বিদেশিদের যে ধারণা ছিল যে তারা চমৎকার ইংরেজিতে কথা বলে, তারা যে কোনো মিটিংয়ে গেলে যথেষ্ট হোমওয়ার্ক করে আসে, কথা অনেক কিছু সত্য। কিন্তু ইতিহাস ভবিষ্যতে কোনো একদিন বলবে দেশে এবং বিদেশে
সবচেয়ে ক্ষমতাবান দেশগুলো যারা বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার করে, আমি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের গণতন্ত্রের জন্যে, এই নির্বাচনের জন্যে এবং এই নির্বাচনের যে বাস্তবতা, যে জামাত না বিএনপি, এবং বিএনপি যে আসলে একটা মধ্যপন্থা রাজনৈতিক দল, বিএনপি যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, ইনক্লুসিভ পলিটিক্স নিশ্চিত করতে পারবে, এটা আমি যে বিভিন্ন মহলে লড়াই করেছি, ফাইট করেছি, ইতিহাস ভবিষ্যতে প্রমাণ করবে। কারণ আমরা এই যে কথাবার্তা বলি না বিভিন্ন শক্তির সঙ্গে, অনেকেই বলেন, আমি না, আমার এই সরকারও অনেকে আছেন, এগুলো কখনো না কখনো প্রকাশিত হয়, ওই দেশগুলো প্রকাশও করে দেয়, আমরা অতীতে দেখেছি। তো এগুলো একসময় প্রকাশিত হবে, ইতিহাসে প্রমাণ করবে এই সরকার কি কি অন্যায় করেছে, ভুল করেছে, এবং ইতিহাস প্রমাণ করবে যে নিরবিচ্ছিন্নভাবে কে বা কারা কারা সরকারকে সবসময় চ্যালেঞ্জের মধ্যে, চাপের মধ্যে রেখেছে। বলতে, শুনতে খারাপ শোনাবে, কোনো রাজনৈতিক দল না, কিছু ব্যক্তি সার্বক্ষণিকভাবে এই সরকারকে চাপের মধ্যে রেখেছিল, এবং সেই চাপের কারণে অনিচ্ছা সত্ত্বেও, আমি আবারও বলছি, আমি জানি এই কথা শুনবার পরেও ওই জ্ঞানীগুণীরা হয়তো আবার নানান বার্তা নিয়ে আসবেন, কিন্তু আমি আর একদিনও যেমন এটা নিয়ে কথা বলিনি, ভবিষ্যৎ আর কথা বলব না, আজকেই শেষ কথা এই বিষয়ে। প্রমাণ করবে যে ইতিহাস, তারা বাধ্য হয়েছেন এই নির্বাচনটা দিতে, তারা বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত কোনো অশুভ তৎপরতা থেকে নিজেদের দূরে রাখতে, স্বেচ্ছায় সানন্দে এই কাজ তারা করেননি। এবং যত ক্ষুদ্র মানুষই আমি হই না কেন, এই নির্বাচনের পেছনে এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি আবারও বলি, আমি বিএনপির সমর্থক না, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না, কিন্তু যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ভালো করুক সেটা আমি চাই, এবং ভালো কাজের সঙ্গে সমর্থন থাকবে, খারাপ কাজের সমালোচনা করবে। একজন সাংবাদিক হিসেবে, একটা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাজই হচ্ছে প্রথা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, সরকারকে চ্যালেঞ্জ করা। সরকারের প্রশংসা করবার বহু লোক থাকবে, এবং যারা এই সারাক্ষণ প্রশংসা করে, সাইকোফ্যান যারা, তারা আসলে চূড়ান্ত বিচারে ক্ষতি করে। কিন্তু আমি এবং আমার মতো যারা, আমরা সমালোচনা করব, এবং আমি আশা করব তারেক রহমান সেটা, তিনি যেহেতু প্রধানমন্ত্রী হচ্ছেন, সমালোচকদের বন্ধু হিসেবে নিতে চেষ্টা করবেন, এবং দরকার নেই আপনার তাকে ডেকে খাওয়াতে হবে না, তাকে কোনো সুবিধা দিতে হবে না, সুবিধা দিলে যে আপনার সুবিধা নিবে সে আসলে কনকেস। সো সমালোচনাটা শুনবেন, কাছের লোক অনেক ভালো ভালো কথা বলবে, শুনতে অনেক সময় ভালো, মস্তিষ্কে কখনো কখনো ভালো লাগে, কিন্তু এটা আসলে দলের জন্য, দেশের জন্য, সরকারের জন্য, ব্যক্তির জন্য কল্যাণ বয়ে আনে না। আমার কথা পরিষ্কার, ইতিহাস একদিন প্রমাণ করবে যে আজকের এই রাজনৈতিক যে সাফল্য বাংলাদেশের, কোনো দলের বা ব্যক্তির এর পেছনে, এবং এই সরকারকে একটা নির্বাচনে নিয়ে আসতে বাধ্য করবার পেছনে, এবং কোনো রকমের অজুহাত তৈরি করতে না দেবার পেছনে যারা যারা বাংলাদেশে ভূমিকা রেখেছে, আমি মনে করি আমি তাদের একজন এবং অন্যতম একজন। ব্যক্তি হিসেবে আমার ক্ষমতা খুব সীমিত, এবং আমি যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত, নিরবিচ্ছিন্নভাবে আমি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের কথা বলতে পারি। আমরা বিগত সরকারের আমলে বাংলাদেশের সবচাইতে বড় চাপের মধ্যে থেকে যে কাজগুলো করেছে, সরকার আমাদের অনেক অত্যাচার করেছে, আমাকে নানাভাবে ইন্টিমিডেট করেছে, আমার বিরুদ্ধে বিভিন্ন টেলিভিশন চ্যানেল স্মিয়ার ক্যাম্পেইন চালিয়েছে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালিয়েছে, কিন্তু আমাদের কোনো কাজকে চ্যালেঞ্জ করতে পারেনি। একইভাবে এই সরকারের আমলে আমরা যত কাজ করেছি, যত গবেষণা করেছি, কোনো কিছু তারা চ্যালেঞ্জ করতে পারেনি। তৃতীয় মাত্রায় আমি চেষ্টা করেছি নির্মোহভাবে, নিরাসক্তভাবে, নিরপেক্ষভাবে আমার দায়িত্ব পালন করতে। আমি আমার ব্লগে এই যে আপনাদের সঙ্গে আমি এখন কথা বলছি এখানে, এটাও আমি করেছি তৃতীয় মাত্রাকে আলাদা রেখে কথা বলবার জন্য। তৃতীয় মাত্রায় আমি আমার কথা বলতে পারি না, কিন্তু একটা সময় মনে হয়েছে আমার কথা বলা দরকার, আমার লেখা দরকার, যে কারণে আমি এখন লিখছি, বলছি, আমার মতামত প্রকাশ করছি, এবং আমি আশা করি যে এই ধারাটা অব্যাহত থাকবে। আপনারা আমাকে সমর্থন করেন কিংবা না করেন, আমি আমার কাজটা করব, কারণ আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার কাজটাই আনন্দ,
এবং কাজটা আমি করি ভালোবেসে, দেশের জন্যে, মানুষের জন্যে, পৃথিবীর জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং গণতন্ত্রের পক্ষে থাকবেন।